রবীন্দ্রনাথ ঠাকুর 1894 সালে সোনার কাব্যগ্রন্থটি প্রকাশ করেছিলেন। 1891 থেকে 1901 সাল পর্যন্ত শিলাইদহে জমিদারি দেখাশোনার কাজে এসেছিলেন। এই দীর্ঘ সময়ে তিনি বাংলার ভূপ্রকৃতির যে অপরূপ সৌন্দর্য অবলোকন করেছিলেন, দেখেছিলেন, সেগুলো তিনি তার সোনার কাব্যে লিপিবদ্ধ করেছেন। বিশেষ করে বর্ষাকালে পদ্মা পাড়ের যে প্রকৃতি, সেটি কতটা সুন্দর হয়ে উঠতে পারে তা সোনার কবিতায় আমরা পাচ্ছি। সোনার কবিতায় কবি বর্ষার এই প্রকৃতির সাথে জীবন বাস্তবতাকে যুক্ত করেছেন। কবিতায় তিনি লিখেছেন, গগনে গরজে মেঘ ঘন বরষা, কুলে একা বসে আছি নাহি ভরসা, রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা, ভরা নদী ক্ষুরোধারা খর পরশা, কাটিতে কাটিতে ধান এলো বরষা। সরল অর্থ হচ্ছে এমন, একজন কৃষক, তিনি পদ্মা নদীর ওপারে, নদীর কিনারায় তার ছোট্ট একটি ক্ষেত রয়েছে, সেখানে ধান কেটে তিনি বসে আছেন। যদি কোনো নৌকা, যদি কোনো মাছিকে পাওয়া যায়, তাহলে তিনি নদীর ওপার, যেখানে তার গন্তব্য, যেখানে তার বাড়ি, সেখানে এই ধানগুলো নিয়ে যাবেন এবং নিজেও যাবেন। তাই বলা হচ্ছে, গগনে গরজে মেঘ ঘন বরষা। আকাশে মেঘের গর্জন, ঘন বর্ষা এসেছে, ঝুমঝুম বৃষ্টি হচ্ছে। কূলে একা বসে আছেন সেই কৃষক, তার কোনো ভরসা নেই, কোনো মাছির দেখা নেই, কোনো নৌকার দেখা নেই। রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা। অনেক ধান কাটা হয়েছে, এগুলো তার উৎপাদন, এগুলো তার অর্জন, তার কষ্টের ফসল। সেই কষ্টের ফসল নিয়ে তিনি বসে আছেন। এই ভরা নদী পদ্মা স্রোতস্বিনী, প্রবাহমান, সেই নদীর কিনারায় এই কৃষক একাকী বসে আছেন। কাটিতে কাটিতে ধান এলো বর্ষা। এবং যখন ধান কাটা শুরু হয়েছিল, তিনি ধান কাটা শুরু করেছিলেন, তখনই বৃষ্টি এসেছিল। তারপর সেই ধানগুলোকে একত্রিত করেছেন, বসে আছেন। যদি কখনো কোনো মাছি বা কোনো নৌকার সন্ধান পাওয়া যায়, তাহলে ও যে দূরের গ্রাম, নদীর ওপার, সেখানে তিনি নিয়ে যেতে চান। সোনার কবিতাটি একটি রূপকধর্মী কবিতা। এই সরল অর্থের আড়ালে একটি অন্যরকম অর্থ প্রকাশ করা হচ্ছে। যদি রূপক অর্থে আসি, তাহলে বলা যায় যে পৃথিবীতে আমরা সকলে একজন কৃষকের মতো। আমাদের যত অর্জন, আমাদের যত উৎপাদন, আমাদের যত সৃষ্টি, সব কিছু আমরা নিয়ে বসে আছি ওই কৃষকের মতো। এই ফসল, এই উৎপাদন, এই অর্জন আমরা নিয়ে যেতে চাই ওপারে, অন্য দেশে, অন্য কালে, অন্য মানুষের কাছে, এবং নিজেও পৌঁছে যেতে চাই। কিন্তু আমরা ভীষণ একাকী। আমরা ওপারে যেতে পারছি না। আমরা ওই কৃষকের মতো নদীর কিনারায় একা একা বসে আছি। তাই কবি বলেছেন, একখানি ছোট ক্ষেত আমি একেলা, চারিদিকে বাঁকা জল করিছে খেলা, পরপারে দেখি আঁকা তরু ছায়া মুশিমাখা, গ্রামখানি মেঘে ঢাকা প্রভাত বেলা, এপারেতে ছোট ক্ষেত আমি একেলা। সরল অর্থ হচ্ছে, সেই কৃষক ছোট্ট একটি ক্ষেতে ধান কেটে বসে আছেন। ক্ষেতের চারিদিকে পদ্মা নদীর যে প্রবহমান জল, পানি, সেটি খেলা করছে। মনে হয় কখন এই ক্ষেতটি ডুবিয়ে দিয়ে যাবে। কৃষক পরপারে, পদ্মা নদীর ওপারে দৃষ্টি দিচ্ছেন, দেখছেন যে সেখানে গাছগুলো
কালো হয়ে এসেছে, গ্রামটি মেঘে আচ্ছন্ন হয়ে আছে, অর্থাৎ মেঘের ঘনঘটা যাওয়ার আশা তিনি ছেড়ে দিয়েছেন। তিনি ভাবছেন যে এই মেঘের ঘনঘটায়, এই প্রবল বর্ষার মধ্যে তিনি হয়তো আর পার হতে পারবেন না। তার এই অর্জন, তার এই সোনার ফসল, সেটি হয়তো আর তার ঘরে নিয়ে যাওয়া সম্ভব হবে না। রূপক অর্থে বলা হচ্ছে আমাদের জীবনটা আয়ু নামক একটি ক্ষেত, একটি গণ্ডি দ্বারা সীমাবদ্ধ। সেই আয়ু নামক এই জীবনে আমাদের যে অর্জন, আমাদের যে সৃষ্টি, আমাদের যে উৎপাদন, সবগুলো নিয়ে আমরা বসে আছি। আমরা ওপারে যেতে চাই, আমরা এক কাল থেকে আরেক কালে যেতে চাই, এক দেশ থেকে আরেক দেশে যেতে চাই, কিন্তু সেটি সম্ভব হয় না। গান গেয়ে তরি বেয়ে কে আসে পারে, দেখে যেন মনে হয় চিনি উহারে। ভরা পালে চলে যায়, কোনো দিকে নাহি চায়, ঢেউগুলি নিরুপায় ভাঙে দুধারে, দেখে যেন মনে হয় চিনি উহারে। কৃষক যখন তার এই অর্জিত ফসল নিয়ে নদীর কিনারায় ছোট্ট ক্ষেতে বসে আছেন, তখন দেখতে পাচ্ছেন দূরে কোনো একজন মাঝি একটি নৌকা নিয়ে গান গাইতে গাইতে এদিকে আসছেন, এবং তাকে দেখে মনে হচ্ছে তাকে কেমন যেন চেনা যায়, আবার চেনা যায় না এমন। এই কৃষক বলছেন, ভরা পালে সেই মাঝি খুব দ্রুত বেগে চলে যাচ্ছে, কোনো দিকে তাকাচ্ছে না, এমনকি আমার দিকেও তাকাচ্ছে না। তার নৌকার গতির কারণে পদ্মা নদীর ঢেউ নদীর কূলে এসে আছড়ে পড়ছে। রূপক অর্থে বলা হচ্ছে মহাকালরূপী সোনার তরী বেয়ে যাচ্ছেন একজন মাঝি, একজন মৃত্যুর দূত। সেই মহাকালের স্রোতে ভেসে যাচ্ছেন তিনি। আমাদের কর্মফলের দিকে তাকাচ্ছেন না, আমাদের দিকে তাকাচ্ছেন না, এবং সেই মহাকালের ঢেউ, স্রোত, সেগুলি আমাদের জীবন নদীর কিনারায় আছড়ে পড়ছে। আমরা ভীষণ একাকিত্ব বোধ করছি। আমাদের মনে হচ্ছে এই নৌকার মাঝি, এই নৌকা, এই তরী কি আমাদের নিয়ে যাবে না, আমাকে নেবে না, আমার ফসলগুলো নেবে না, আমার সৃষ্টি, আমার কবিতা, আমার অর্জন, আমার গান, আমার গল্প, আমার বিজ্ঞান, আমার শিল্পকলা, আমার চিত্রকর্ম, আমাদের যত সৃষ্টি, সে নিয়ে যেতে চায় না। ওগো তুমি কোথা যাও, কোন বিদেশে, বারেক ভিড়াও তরি কুলেতে এসে। যেও যেথা যেতে চাও, যারে খুশি তারে দাও, শুধু তুমি নিয়ে যাও ক্ষণিক হেসে, আমারে সোনার ধান কুলেতে এসে। কৃষক ওই মাঝিকে সম্বোধন করে ডাকছেন যে, ও মাঝি ভাই, তুমি কোথায় যাচ্ছ, কোন বিদেশে যাচ্ছ? বারেক, আরেকবার, একবার শুধু তোমার নৌকাটা এদিকে ভেরাও, এদিকে নিয়ে এসো। তারপর তুমি আমার যে কর্ম, আমার যে কর্মফল, আমার যে ফসল, আমার সৃষ্টি, আমার উপার্জন, আমার অর্জন, আমার উৎপাদন, এগুলো তুমি নিয়ে যাও। তারপর প্রয়োজনে তুমি আমার বাড়িতে দিতে হবে না, অন্য দেশে, অন্য কালে কোথাও নিয়ে যেও, যাকে খুশি তাকে দিও, কিন্তু তোমার কাছে অনুরোধ, আমার এই কর্মফলটুকু তুমি নষ্ট করো না, তুমি নিয়ে যাও। আমার না হোক, অন্য কারো উপকার হোক। রূপক অর্থে বলা হচ্ছে, হে মহাকাল রূপী স্রোত, হে মাঝি, হে মৃত্যুর দূত, তুমি আমাকে না নাও, আমার এই অর্জিত ফসলটুকু, আমার সৃষ্টিকর্ম, আমার শিল্পকর্ম, আমার অর্জন, সেগুলো তুমি নিয়ে যাও, অন্য দেশে, অন্য কালে, অন্য মানুষের জন্য নিয়ে যাও। কাল থেকে কালান্তরে, দেশ থেকে দেশান্তরে, কারো উপকারে আসুক। তোমার কাছে আমার অনুরোধ, মহাকালের নৌকাটি, মহাকালের সোনার তরীটি এদিকে ফেরাও, আমার সৃষ্টিকর্ম তুমি নিয়ে যাও।
যত চাও তত লও তরণী পরে, আর আছে আর নাই দিয়েছি ভরে। এতকাল নদীকূলে যাহা লয়েছিনু ভুলে, সকলে দিলাম তুলে থরে বিথরে। এখন আমারে লহ করুণা করে। মাঝি বলছেন, যত খুশি আমার এই ধান, আমার এই উপার্জন, আমার যে অর্জন, আমার কর্মফল, সেগুলো তুমি তোমার তরণীতে, তোমার নৌকায় নাও, সেগুলো নিয়ে যাও। মাঝি বলছেন, তোমার কর্মফল কি আর আছে? তোমার ধান কি আর আছে? কৃষক বলছেন যে না, আর নেই। যা ছিল সবটুকু তোমার নৌকায় তুলে দিয়েছি। আমার যত অর্জন, এই নদীর কূলে যা কিছু ছিল সব কিছু তোমার নৌকায় তুলে দিয়েছি। হে মাঝি, এখন করুণা করে তোমার নৌকায় আমাকে একটু আশ্রয় দাও। ওই অর্জিত ফসলের সাথে, ওই ধানের সাথে আমাকে একটু নিয়ে চলো ওপারে। রূপক অর্থে বলা হচ্ছে, আমার যত সৃষ্টিকর্ম, আমার যত অর্জন, যত উৎপাদন, যত আবিষ্কার, সব কিছু আমি মহাকালের এই নৌকায় তুলে দিয়েছি। তবু মহাকাল বলছেন যে, হে শিল্পী, হে মানুষ, তোমার আর কি কি উপার্জন আছে সেগুলো আমার নৌকায় তুলে দাও। আমরা বলছি, আমার যত উপার্জন ছিল, যত অর্জন ছিল, যত সৃষ্টিকর্ম ছিল, যত গান, যত কবিতা, যত চিত্রকর্ম, যত আবিষ্কার, সব কিছু আমি এই মহাকালের নৌকায় তুলে দিয়েছি, এই সোনার তরীতে তুলে দিয়েছি। এখন আর অবশিষ্ট কিছু নেই। এখন হে মহাকালের নৌকা, হে মহাকালের নাও, তুমি করুণা করে আমাকে একটু নিয়ে যাও। তারপর বলা হচ্ছে, ঠাঁই নাই, ঠাঁই নাই ছোট সে তরী, আমারই সোনার ধানে গিয়াছে ভরি। শ্রাবণ গগন ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে, শূন্য নদীর তীরে রহিনু পরি, যাহা ছিল নিয়ে গেল সোনার তরী। সরল অর্থে কৃষক বলছেন, আমার ঠাঁই নেই, নৌকা এত ছোট, আমার ফসলের ঠাঁই হলো, আমার উপার্জনের ঠাঁই হলো, আমার ধানের ঠাঁই হলো, কিন্তু আমার ঠাঁই হলো না। আমার সোনার ধানে এই নৌকা, এই তরণী, এই তরী ভরে গেছে, আমার আর ঠাঁই হলো না। শ্রাবণ গগন ঘিরে ঘন মেঘ ঘোরাফেরা করছে, আর সেই মাঝি সেই নৌকা নিয়ে আমার ফসল নিয়ে চলে গেল অন্য দেশে, অন্য কোথাও, ওপারে, অন্য কোনো গন্তব্যে। কিন্তু আমি এই শূন্য নদীর তীরে পড়ে থাকলাম। যা ছিল সব কিছু এই সোনার তরী নিয়ে গেছে। আমি এখন নিঃস্ব, অসহায়, একাকী। রূপক অর্থে বলা হচ্ছে, মহাকাল এতটা নিষ্ঠুর, এতটা স্রোতস্বিনী, এতটা প্রবহমান যে শুধু সে আমাদের কর্মফল নিতে জানে, আমাদের নিতে জানে না। মানুষকে নেয় না মহাকাল, টেনে নিয়ে যায় তার কর্মফল। মহাকাল সেই প্রাচীন গ্রিসের যত অর্জন, সেগুলো টেনে নিয়ে এসেছে, কিন্তু যারা এই অর্জনগুলো করেছিল সেই ব্যক্তিদের টেনে আনতে পারেনি। মহাকাল আইনস্টাইনের অর্জনকে টেনে নিয়ে এসেছে, আইনস্টাইনকে টেনে নিয়ে আসতে পারেনি। মহাকাল রবীন্দ্রনাথ ঠাকুরের এই সোনার তরী কবিতাকে, তার সৃষ্টিকর্মকে টেনে নিয়ে এসেছে, কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরকে সেকাল থেকে একালে আনতে পারেনি। মহাকাল রবীন্দ্রনাথ ঠাকুরকে, নজরুলকে, এস এম সুলতানকে, জয়নুল আবেদিনকে এক দেশ থেকে আরেক দেশে পৌঁছে দিয়েছেন, এক কাল থেকে আরেক কালে পৌঁছে দিয়েছেন। এক দেশের মানুষ আরেক দেশের মানুষ সম্পর্কে জানতে পারে, তাদের অর্জন সম্পর্কে জানতে পারে, কিন্তু সেই ব্যক্তিকে বহন করে না। মহাকাল এমনই নিঠুর। এটাই হচ্ছে জীবন বাস্তবতা। এই মহাকালের স্রোতে আমাদের কর্মফল যাবে ভেসে, কর্মফল টেনে নিয়ে যাবে। আমরা যত কাজ করব সেগুলো মহাকালের নৌকায় আশ্রয় লাভ করবে, কিন্তু মহাকালের নৌকায় আমরা আশ্রয় লাভ করব না।
সোনার তরী কবিতাটি মাত্রাবৃত্ত ছন্দে রচিত। 8+5 মাত্রার মাত্রাবৃত্ত ছন্দ। মহাকাল কবির বা মানুষের সকল অর্জন নিয়ে যায়, পৃথিবীকে সমৃদ্ধ করে, অর্জনগুলো থরে বিথরে সাজিয়ে রাখে, কিন্তু ওই ব্যক্তিকে গ্রহণ করে না। রবীন্দ্রনাথ ঠাকুর এই সোনার তরী কাব্য সম্পর্কে বলছেন, মহাকাল আমার সর্বস্ব লইয়া যায় বটে, কিন্তু আমাকে ফেলিয়া যায় বিস্মৃতি ও অবহেলার মধ্যে। সোনার তরীর মাঝি আমার সোনার ধান লইয়া যায় খেয়া পারে, কিন্তু আমাকে নেয় না। শিলাইদহে জমিদারি দেখাশোনার কাজ করা কালীন সময়ের কথা রবীন্দ্রনাথ ঠাকুর অন্য একটি জায়গায় বলেছেন, আমার বুদ্ধি, কল্পনা এবং ইচ্ছাকে উন্মুখ করে তুলেছিল এই সময়কার প্রবর্তনা। এই সময়কার ফসল ভরা হয়েছিল সোনার তরীতে। অর্থাৎ শিলাইদহে থাকাকালীন নৌকায় চড়ে, বোটে চড়ে রবীন্দ্রনাথ ঠাকুর পদ্মার যে অপরূপ দৃশ্য দেখেছেন আর কবিতা লিখেছেন, সে সময় তার বুদ্ধি, কল্পনা এবং ইচ্ছার অপূর্ব মেলবন্ধন আমরা দেখতে পাই, এবং তার এই সময়ের কবিতাগুলো সোনার তরী কাব্যগ্রন্থে স্থান পেয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুর সোনার তরী এই কাব্যগ্রন্থটি উৎসর্গ করেছেন দেবেন্দ্রনাথ সেনকে।